আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য আপনারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব যা আপনাকে আপনার সাফল্যের দুয়ারে পৌঁছে দিবে। আমরা আজকের এই মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়েছি ওই সকল টপিকস থেকে, বরাবর যে সকল টপিকস থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন সহ বিগত সকল নিবন্ধনে প্রশ্ন হয়েছে। ১৯তম শিক্ষক নিবন্ধনেও যে সকল প্রশ্নগুলো আসার সম্ভাবনা, এই সকল প্রশ্নের আদলেই সাজানো হয়েছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। শুধু আমাদের এই মডেল টেস্টই নয়, আমাদের যে স্পেশাল একটা শর্ট সাজেশন বই রয়েছে সেখানেও কিন্তু আমরা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্র্যাকটিস সেট একবারে সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। আমাদের এই সাজেশনটি এমন একটা গাইডলাইন্স আপনাকে দেবে যা আপনাদের সময় বাঁচাবে, আপনাদের সাফল্যের জন্য তৈরি করবে গুরুত্বপূর্ণ রাস্তা। তাই এই ভিডিওটি মিস করবেন না, আর মিস করবেন না আমাদের শর্ট সাজেশনটি। আপনারা যারা আমাদের শর্ট সাজেশনটি এখনও পর্যন্ত সংগ্রহ করেন নাই, অবশ্যই আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি কিন্তু খুব দ্রুত সংগ্রহ করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের চাকরি জীবনের এই কঠোর পরিশ্রম এবং এই কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনাই ও প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪৩। শুরুতেই আমাদের বানান শুদ্ধি থেকে রয়েছে কোন বানানটি শুদ্ধ বা শুদ্ধ বানান কোনটি। অপরাহ্ন রয়েছে। যখন দেখবেন র থাকবে পূর্বে, তারপরে অবশ্যই হ এর নিচে যুক্ত হবে, তার মানে হ যুক্ত মূর্ধন্য ন। তাহলে এখানে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ হবে সৌম্য। বাংলা উপসর্গ সংখ্যা কতটি? আমি এটা এইভাবে বুঝিয়ে থাকি যে বাঙালি অনেক সময় সুযোগ পেলে বেশি কথা বলে, তার মানে বাংলা উপসর্গ হবে ২১টি আর সংস্কৃত হবে ২০টি। নিচের কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? কৃৎপ্রত্যয়ের উদাহরণ রয়েছে মিশ, নিচে রস চিহ্ন থাকবে, তারপরে উক অর্থাৎ খ নাম্বার। ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ঋজু মানে সোজা, আর এর বিপরীত হবে বঙ্কিম বা বাঁকা। দুর্লোক এই শব্দের অর্থ কি? দুর্লোক বলতে বোঝানো হয়ে থাকে বোম বা আকাশ, তাহলে এখানে আকাশটা হবে রাইট অ্যান্সার। কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু, তাহলে এখানে লোভ থেকে পাপ হয়েছে, পাপ থেকে মৃত্যু হয়েছে, তার মানে এটা অবশ্যই অপাদান কারক। বেআইনি এটি সমাস নির্ণয় করতে হবে, তার মানে এটা নঞ তৎপুরুষ সমাস হবে, নয় আইনি, তার মানে কি বেআইনি। এখানে বে কথাটা নাবোধক হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটা হবে নয় তৎপুরুষ সমাস। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? প্রান্তিক বিরাম চিহ্ন বলতে আমরা বোঝাবো যে সকল বাক্যের শেষে বা প্রান্তে বসে, তার মানে এটি দাড়িটা হচ্ছে রাইট অ্যান্সার। গাড়ি স্টেশন ছাড়লো কোন কারকে কোন বিভক্তি? চ্যুতি বিচ্যুতি ঘটলে অপাদান কারক হয়, আর তাহলে এখানে গাড়ি স্টেশন ছেড়ে গিয়েছে, তার মানে হবে অপাদান কারক। একাদশে বৃহস্পতি এই বাগধারাটির অর্থ কি? এর বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে মোট ৬টি অংশ থাকে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? এই কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নামগুলো 100% মুখস্থ রাখবেন, একটা মার্ক নিবন্ধনে পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে ধূমকেতুটা হচ্ছে সঠিক উত্তর। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঘরের শত্রু বিভীষণ এই বাগধারাটির অর্থ কি বলা হয়? যে গৃহে বিবাদ করে বা গৃহ বিবাদ করে। টীকাভাষ্য এই টীকাভাষ্য অর্থ কি? টীকাভাষ্য অর্থ বোঝানো হয় থাকে বিশ্লেষণ বা ব্যাখ্যা, তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হবে বর্গের প্রথম 5টি, তার মানে ক খ, এখানে কটা হবে সঠিক উত্তর। ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা কি ছিল? এটা মনে রাখবেন যে মুসলিম যতদিন শাসন ছিল তখন ফার্সি ভাষাকে প্রাধান্য দেওয়া হতো, তার মানে ফার্সিটা হবে সঠিক উত্তর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল কোনটি থেকে? তৎকালীন সময়ে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি আওয়ামী লীগ এবং বিএনপি, এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে যদি বলি রাশিয়া এবং আমেরিকা, কারণ তারা নিজেদের সাথে একমত হতে পারতেন না, দ্বিমত পোষণ করতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কি বলেছে, গৌড়ীয় প্রাকৃত থেকে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত কি, মাগধী প্রাকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য থাকবে প্রমিত উচ্চারণ থাকবে। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমাদের সাজেশন বইটি নিয়েছেন সেখানে এই হাতি শব্দের প্রতিশব্দ এখানে এইরকমটা ছিল যে ভুজঙ্গ, কুরঙ্গ, করি, কেশরী, এখানে একটা উত্তর ছিল এই ধরনের। এখানে আমাদের হাতিটা রাইট অ্যান্সার হতো, সেখানে রাইট অ্যান্সারটা আমাদের মিসিং হয়েছে, এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। তাহলে এখানে হাতি শব্দের প্রতিশব্দ হবে করি, তাহলে করিটা হবে রাইট অ্যান্সার। কোন শব্দযুগল সমার্থক শব্দ নয়? এখানে অটপি, বিটপি রয়েছে, তটিনী, ঝর্ণা রয়েছে এবং মেদিনী রয়েছে। তাহলে এখানে কোনটি সমার্থক নয় বলা হয়েছে? তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা বিটপি এবং অটবির যদি বলি, অটবি বলতে বোঝানো হয় কি, বন বলা হয়, আর বিটপি বলতে বৃক্ষ বোঝানো হয়ে থাকে। তার মানে এই দুটা কিন্তু এক নয়, তার মানে এটি হবে সঠিক উত্তর। শুদ্ধ বাক্য কোনটি? আচ্ছা, শুদ্ধ বাক্য এখানে বৈয়াকরণ, তার মানে কোনটা হবে, খ নাম্বার হবে বৈয়াকরণ। ইউনেস্কো কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, আতিশী খাতুন লিখেছেন পাবনা থেকে, এছাড়াও লিটন কুমার লিখেছেন 19তম নিবন্ধনের আপনাদের শীটগুলো কিভাবে পাবো আর মূল্য কত? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্লাইডে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। গোলাম রব্বানী লিখেছেন শুধুমাত্র জব সলিউশন পড়ে কি চাকরি পাওয়া সম্ভব কিনা? আচ্ছা, এই প্রশ্নে আপনার একটু ভুল আছে। এই যে আপনি যে ব্যবহার করেছেন শুধুমাত্র জব সলিউশন, এখানে শুধুমাত্র ব্যবহার করাটা প্রত্যয়জনিত অশুদ্ধ। এখানে অনলি ব্যবহার করতে হবে, হয় শুধু ব্যবহার করবেন অথবা মাত্র ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর জব সলিউশন পড়ে চাকরি পাওয়া সম্ভব কিনা, অবশ্যই আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে হবে, বিষয়ভিত্তিক দক্ষতা আপনাকে থাকতে হবে। তানজিলা লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে লিখেছেন রিমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হিমেল লিখেছেন, মিসড তাহমিদা লিখেছেন কেমন আছেন স্যার? খুব সম্ভবত রংপুরের স্টুডেন্ট আপনি। অপকর্ষ সঠিক উত্তর দিয়েছেন। লিটন মহন্ত বলেছেন একটু আস্তে আস্তে বললে ভালো হয়। আগামী প্রাইমারির জন্য মডেল টেস্ট দিবেন কবে থেকে? হ্যাঁ, ফেব্রুয়ারির 10 বা 12 তারিখ থেকে আমাদের প্রাইমারি মডেল টেস্টগুলো আসা শুরু হবে। এছাড়াও হবিগঞ্জ থেকে লিখছেন তামান্না আক্তার। এছাড়া অনেক বড় একটা শামীম রেজা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, শামীম রেজা, রাজিয়া সুলতানা, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাজিয়া সুলতানা নকলা থেকে আচ্ছা, অনেক দিন শিক্ষকতা করেছিলাম, হঠাৎ করে আমার জীবনে, আচ্ছা আচ্ছা, ওনার ব্যক্তিগত অপিনিয়ন, ব্যক্তিগত বিষয়গুলো না বলছি। আচ্ছা, এখানে আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। ফার্স্ট কমেন্ট করেছি ম্যাথ কম পারি, আশা করি শর্ট সাজেশন ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি, সাথে থাকবেন। অবশ্যই আপনাদের যেই সাজেশনটা আমরা নিয়েছেন আপনাদের গণিত মডেল টেস্টগুলো অবশ্যই সলভ করানো হবে। ইতিমধ্যে মনে হয় 2টা বা 3টা ক্লাস দেওয়া হয়েছে, আগামীকাল আরও একটা গণিত ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজহারউদ্দিন খুলনা যশোর থেকে লিখেছেন ক্লাসগুলো দারুণ, আপনার টিম মেম্বার এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবীগঞ্জ থেকে লিখেছেন ফারহাদ হোসাইন। মোস্তাকিম মিয়া বলেছেন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। আচ্ছা, নাজমা আক্তার লিখেছেন প্রতিনিয়ত আপনার ক্লাস করি স্যার, আপনার ক্লাসগুলো থেকে খুবই উপকৃত হচ্ছি। এরপরে লিখেছেন শিপন হাওলাদার লিখেছেন আপনার ভিডিও প্রতিদিন দেখি অনেক ভালো উপকার হচ্ছে, অবিরাম ভালোবাসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও আব্দুল মোমিন খান লিখেছেন আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পিডিএফটা অনেক গুণগত মানের, ইনশাল্লাহ উপকৃত হবো। হ্যাঁ, আপনাকে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাদের জন্য যে ইউনিয়ন সমাজকর্মীর যে আমাদের একটি স্পেশাল পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে, আপনারা আসলে পিডিএফটা না হাতে পাওয়া পর্যন্ত বুঝবেন না যে কত সুন্দর সাজানো গোছানো এটা। আপনারা এটা খুব দ্রুত রিভিশন করতে পারবেন এবং বারবার রিভিশন করলে আমরা অবশ্যই যে 65 থেকে 75 বা 80% পর্যন্ত কমন পাবেন ইনশাল্লাহ। এবং সর্বশেষ দেখি
চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখছেন আমি আসাম্পি লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্লাসগুলো রেগুলার দেখি এবং এমডি মনির সর্বশেষ লিখেছেন টাঙ্গাইল থেকে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে, আচ্ছা সমার্থক শব্দ নয় বলা হয়েছে, তার মানে এখানে প্রভাকর, অর্ক, তপন সবগুলি তো হচ্ছে সমার্থক শব্দ, তার মানে অর্ণবটা হচ্ছে সমার্থক শব্দ নয়। ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড আই ওয়াজ অ্যাবাউট টু ড্যাশ, তার মানে যখন আমার বন্ধু আসলো বা পৌঁছালো আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি তখন যেতে চাইলাম, তাহলে এখানে লিভটা হবে রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সেন্টেন্স কারেকশন থেকে রয়েছে যেটা বলা হয়েছে এখানে যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, আচ্ছা প্রথমটাই তো শুদ্ধ হয়েছে, তার মানে পরবর্তীগুলো আর দেখার প্রয়োজন নেই। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ এ হ্যাজার্ড, তাহলে এখানে হ্যাজার্ডের সিনোনিমটা কি? হ্যাজার্ড মানে বিপজ্জনক, হ্যাঁ, তার মানে এখানে আমাদের কারেক্ট সিনোনিম যেটা করতে হবে এটা হলো ডেঞ্জার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ বিন লিভড হেয়ার সিন্স 5 ইয়ার্স, তাহলে আই হ্যাভ বিন লিভিং হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, এটা খুব সম্ভবত গ নাম্বার অপশানে রয়েছে, হ্যাঁ, তার মানে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এভরি ডে বিগিনস অ্যাট 9 o'clock, ভালো করে পড়বেন, এভরি ডে ড্যাশ বিগিনস অ্যাট 9 o'clock অ্যান্ড এন্ডেড 3 o'clock, তাহলে 9টায় শুরু হয় 3টায় শেষ হয় কি? তাহলে এখানে কি শুরু হয়? নিশ্চয়ই কলেজ, কিন্তু কলেজ দ্য কলেজ না শুধু কলেজ হবে? এভরি ডে দ্য কলেজ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? প্যানিক সেজড মি, আচ্ছা প্যানিক সেজড মি তাহলে কি হবে? তাহলে আই ওয়াজ সেজড উইথ প্যানিক, এখানে উইথ কথাটা বা উইথ ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি হবে রাইট অ্যান্সার। আই ডো নট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ, তার মানে এখানে আই ডো নট হ্যাঙ্কার আফটার হেলথ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন, ইট ইজ লং স্টোরি, এটাই অনেক সময় এটা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা দুটোই আসে, তার মানে ইট ইজ এ লং স্টোরি, সে অনেক কথা, তার মানে এটি হবে সঠিক উত্তর। শি কুড নট বাট ড্যাশ দেয়ার, তার মানে শি কুড নট বাট ক্যান নট বাটের পরে ভার্বে কি বেস ফর্ম দিতে হবে? তাহলে শি কুড নট বাট গো দেয়ার। নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি, ফ্রি এর নাউন হচ্ছে ফ্রিডম, মানে স্বাধীন, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। টেক ওয়ান টু টাস্ক, টেক ওয়ান টু টাস্ক এর অর্থটা হবে রিবিউ, মানে তিরস্কার করা। হুইচ ওয়ান, আচ্ছা দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর হবে যে দরজার সামনে কুকুরটি শুয়ে আছে, তার মানে এখানে লেইং, লেইংটা হবে LYING, অর্থাৎ খ নাম্বারটা। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট সেন্টেন্স ইংলিশ আচ্ছা কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, এখন তো আমার হাত খালি, আচ্ছা তার মানে আই অ্যাম এমটি হ্যান্ড নাও, এইরকম, কিন্তু এমটি কথাটা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তার মানে এমটি সারা কোনটা আছে দেখেন তো, গ নাম্বারটা একটু খেয়াল করেন, আই অ্যাম হার্ড আপ নাও, এটাই হবে সঠিক উত্তর। দ্য ভার্ব অফ শিওর, শিওর মানে কি? নিশ্চয়ই, তার মানে এর ভার্বটা কি হবে? নিশ্চিত করা, তার মানে এনশিওর। ওই যে আপনার কথায় কথায় বলি যে আপনি বিষয়টা আমাকে এনশিওর করেন, এনশিওর করেন, তার মানে করার কথাটা ব্যবহার হয়েছে, তার মানে এটা হবে ভার্ব। রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, তাহলে রহিম ওয়েন্ট টু হসপিটাল, কারণ এখানে ওয়েন্ট টু হসপিটাল দিয়েই কিন্তু আমাদের সেন্টেন্সটা পূর্ণ হয়েছে, সুতরাং এখানে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার হবে না, তার মানে গ নাম্বারটা রাইট অ্যান্সার। রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, তার মানে কি এখানে নেগেটিভ করতে হচ্ছে, তার মানে এখানে রাইটিংটা বেটার কার চেয়ে? রিডিংয়ের চেয়ে, তার মানে এখানে যদি আমরা এই কথাটা বলি যে রিডিং ইজ নট গুড বা রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, এই কথাটা যদি সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি বলি রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটা জাতীয় প্রশ্ন ইংলিশ থেকে, ভার্ব টু ব্যবহার করতে হবে ইট ইজ হাই টাইমের পরে, তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, যখন দেয়ার ইজ নো রুম কথাটা ব্যবহার হবে এখানে রুমের সাথে কোনো সম্পৃক্ততা থাকবে না, এখানে কোনো জায়গা নেই, তার মানে কি দেয়ার ইজ নো রুম, এখানে কোনো জায়গা নেই ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে,
তার মানে সঠিক উত্তর হবে এ বেঞ্চে কোনো জায়গা নেই। শব্দটি কেটে দাও এর শুদ্ধ ইংরেজি অনুবাদ কোনটি হবে? কেটে দাও অর্থে পেন থ্রো কথাটা ব্যবহার করতে হয়, তাহলে পেন থ্রো দ্য ওয়ার্ড। লাইনটি কেটে দাও থাকলে পেন থ্রো দ্য লাইন, এটা হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? পিউরিফাই এর অ্যাডজেক্টিভ হবে পিওর, মানে কি খাঁটি, এটা গুণ বোঝাচ্ছে, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। উই ইট ড্যাশ উই মে লিভ, তাহলে উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই এজন্যই আমরা বেঁচে থাকি, তার মানে সো দ্যাটটা হচ্ছে এখানে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম সেন্টেন্স আই নো ইউ? আই নো ইউ, আমি তোমাকে চিনি বা জানি, তাহলে ইউ আর নন টু মি, এটা কিন্তু ব্যবহার করতে হবে, ননের পরে টু ব্যবহার করতে হয়, তার মানে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন? আচ্ছা, কম্পাউন্ড নাউন কখন হয়? যখন একাধিক নাউন যুক্ত হয় নতুন আরেকটা নাউন গঠন হয়, তার মানে হেয়ার ব্রাশ, এখানে হেয়ার মানে চুল, ব্রাশ মানে ব্রাশ, দুটো মিলে একটা হয়েছে হেয়ার ব্রাশ, তার মানে এটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ, তাহলে সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ সেন্টেন্স। রানা's father wants him to be an engineer dash a doctor, তার মানে কি এখানে বলেছে যে রানার বাবা চায় সে ইঞ্জিনিয়ার হোক ড্যাশ এ ডক্টর, তার মানে কি ডাক্তারের পরিবর্তে, তার মানে ইনস্টিড অফ ডাক্তারের পরিবর্তে ইঞ্জিনিয়ার হোক। এরপরে যেটি রয়েছে গণিত অংশের শুরুতে আমাদের রয়েছে ধানে চাল ও তুষের অনুপাত 27:3। প্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে এই জায়গাতে আরও একবার আপনাদের মনে করে দিতে চাই যে আপনারা যারা আমাদের এই গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনটুকু এখনও সংগ্রহ করেন অবশ্যই সংগ্রহ করবেন। কেন বারবার বলছি বিষয়গুলো, আমাদের এই সাজেশনটুকুতে আপনারা নিবন্ধনের জন্য মোটা মোটা বই পড়ার প্রয়োজন নেই, আপনার কোনো কোচিং করার দরকার নেই, এটা শুধু আপনারা অন্য বিসিএস কোচিং করেন বা অন্য কিছু করেন, বাট নিবন্ধনের জন্য কোনো ধরনের কোচিং 1500 পৃষ্ঠার বই পড়ার প্রয়োজন নেই। আমরা বইটাতে বিগত সালের প্রশ্ন যুক্ত করেছি, মডেল টেস্ট আকারে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান যুক্ত করেছি, রিসেন্ট বা সাম্প্রতিক তথ্য যুক্ত করেছি, এবং আলাদা করে আমরা গণিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ এবং টেকনিক সহ কিন্তু আমরা বইটাতে দেখিয়েছি। সুতরাং এই বইটা আপনার জন্য প্রিলিমিনারি পাসের জন্য একটা মোক্ষম হাতিয়ার হবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে আমাদের স্লাইড এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বইটি কনফার্ম করুন। তাহলে এখানে ধানে চাল ও তুষের অনুপাত 27:30 হলে কি পরিমাণ চাল আছে? তাহলে 7কে যদি আমরা 70 করি, 3কে যদি 30 করি, তাহলে 100% পূর্ণ হলো। তার মানে চালের পরিমাণ কত পেলাম? 70%, তার মানে 70%। এভাবে একটু মনে রাখবেন, কারণ শতকরা মানেই আমাদের কি 100টা মেলাতে হবে। সরল মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? এটা মুখস্থ প্রশ্ন। এখানে কি বলা আছে? 8 বছর গুণন 25, গুণ করেন তো কত হয়? 8 গুণন 25, তাহলে কত হবে? তাহলে আমাদের এখানে হবে 200 টাকা। তাহলে কি বলছে? সুদে মানে মুনাফা আসলে তো 3 গুণ হওয়ার কথা, 200 হলো কেন? আমরা আসল ধরেছি 100 আর 8 বছরে 25 টাকা ধরলাম 200, তাহলে কি 300 হয়েছে? 100 3 গুণ, এই জন্য এখানে 25 টাকাটা রাইট অ্যান্সার। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যদের বয়স 21 বছরের নিচে না হয়, তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে এটা যেভাবে করবেন, যে এখানে আমাদের কি বলছে যে সদস্যদের গড় বয়স কত? 24, তাহলে 24 থেকে আমরা মোট বের করব, তাহলে মোট কত হবে? 24 গুণন 3 72 বছর, এটা মোট বের করে নিলাম। এখন আমাদের বলছে কি যে কোনো সদস্যদের বয়সই 21 বছরের নিচে না হয়, তার মানে 21 বছরের নিচে না, তার মানে 21 বছর তো নিশ্চয়ই হবে, এটা তো জানি। তাহলে আমরা 21 গুণন 2, তার মানে কি 42 করব, তাহলে এই 42টা বাদ দিলে আমরা কি পেলাম? 30 পেলাম। তাহলে একজনের সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর। আমি আবারও বলছি, যেহেতু 21 বছরের নিচে কারোই না, তার মানে 21টা আমরা সর্বোচ্চ ধরে নিলাম, 21 গুণন 2 42, আর মোট ছিল 72, তার মানে একজনের সর্বোচ্চ বয়স হবে 30 বছর। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা গুণ করলে বা ভাগ করলে, আচ্ছা ভাগ করলে ভাগশেষ 2 হবে। তাহলে এই যে প্রদত্ত অপশানগুলো আমাদের যদি দেখি 3, 5, 9,
তাহলে 3 দিয়ে যদি আমরা 43কে করি, 45কে করি, 3 15 45 মিলে যাবে, 41কে গুণ করলে আমাদের এখানে ভাগশেষ থাকবে হবে কত? 42। তার মানে আমরা 47-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 15 45 2 থাকে, 5 নং 45 2 থাকে। তার মানে কি আমরা কিন্তু মৌখিকভাবেই আমরা 47টাকেই অ্যান্সার করতে পারছি। আর এই টেকনিকগুলো আপনাকে আয়ত্তে নিয়ে আসতে অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে আপনাকে নিজে থেকেই অনুশীলন করতে হবে। 3 দিন একটি কাজের 18 ভাগের 1 ভাগ হলে ওই কাজের 4 গুণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে এখানে ভালো করে বুঝবেন যে 3 দিনে করেছে 18 ভাগের 1 ভাগ, তাহলে সম্পন্ন করতে সময় লাগবে কত? তাহলে সম্পন্ন করতে 3 18 54 দিন সময় লাগবে। এবারে বলছে তাহলে ওই কাজের 4 গুণ করতে কত সময় লাগবে? জাস্ট এটাকে আমরা 4 গুণ করে দেব। 4 এ 4 এ 16, এক একের ঘরে 6 থাকবে। তাহলে এক একের ঘরে 6 আছে কোনটা? 216। তার মানে এই 216টাই হচ্ছে রাইট অ্যান্সার। আমি যদি আবারও আপনাকে বুঝাই যে এখানে আমাদের কি বলা হয়েছে যে 3 দিনে একটি কাজের মানে 18 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে এখানে কি হবে? তাহলে 3 দিনে 18 ভাগের 1 ভাগ হলে তাহলে 1 ভাগ মানে পুরা অংশ করতে কত সময় লাগবে? 54 দিন। আর 4 গুণ বেশি মানে 4 দ্বারা গুণ করা হয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যা কত? তার মানে দশক স্থানীয় অঙ্ক আমাদের কত বলেছে? 3 বলেছে। আমরা অত হিসাবে যাব না, এটা দশক স্থানীয় অঙ্ক 3 আছে না, তাহলে এটা বিনিময়কৃত সংখ্যা কি হবে? 93। তার মানে 93 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা বলেছে 80 জন ছাত্রের মধ্যে 44 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? তার মানে একটু চিন্তা করেন, 80-র অর্ধেক কত? 40। তার মানে 50%। তার মানে এখানে 50% যদি হতো তাহলে 40 জন ফেল করতো, তাহলে 44 জন ফেল করছে, তার মানে 50%-এর কিছু বেশি ফেল করেছে, মানে 55%। তার মানে 55% যদি ফেল করে তার মানে বাকি 45% পাস করেছে, তার মানে 45%টা হচ্ছে রাইট অ্যান্সার। চিনির মূল্য 20% কমে গেল কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল, তাহলে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এই অঙ্কটা দুইভাবে করা যায়। হ্রাস বৃদ্ধির যে সূত্রটা রয়েছে সেটাও করা যায়, আবার নর্মালি আপনারা অপশন ধরেও করতে পারেন। তবে সরাসরি আমরা যদি অপশন ধরে করি তাহলে সেটা অপশন ধরে না করে যে আমাদের, তাহলে সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, সূত্রটা আপনারা এইভাবে মনে রাখবেন, মানে হ্রাস বৃদ্ধি, আমি একটুখানি লিখে দিচ্ছি যে এখানে হ্রাস প্লাস বৃদ্ধি যোগ হ্রাস গুণন বৃদ্ধি ভাগ 100। এটা আপনারা একটু চাইলে লিখে নিতে পারেন, নোট করতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন। তাহলে এখানে আমার হ্রাস হয়েছিল কত? 20 প্লাস, আচ্ছা বৃদ্ধি হ্রাস এখানে আমরা যদি মাইনাস করি, হ্রাস বৃদ্ধি বৃদ্ধি হ্রাস এভাবে করা যায়, আগে বৃদ্ধি আসে তারপরে হ্রাস আছে, যাই হোক। তার মানে এখানে 20 প্লাস মাইনাস 20, কেন মাইনাস 20? কারণ এটা হ্রাস, যোগ 20 গুণন -20 ভাগ 100। তাহলে এখানে যখন হবে 20 মাইনাস 20 প্লাস -400 ভাগ নিচে 100, তাই কি না? তাহলে এখানে 20 মাইনাস 20 কেটে গেল, আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে -4 আমরা পেলাম। তাহলে -4 বলতে এটা বোঝাচ্ছে যে 4% কমেছে, তার মানে এটা হলো রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 120 হলে গসাগু কত? তো একেবারে সহজ, আপনারা অনুপাত দুটো আগে গুণ করবেন, 5 6 30, 30 দিয়ে 120কে ভাগ করবেন, কত হবে? 4 হবে, আর এই 4টাই হবে গসাগু। আমি আবারও বলছি প্রিয় ভাই, 5 এবং 6 গুণ করবেন, অর্থাৎ অনুপাত দুটো গুণ করবেন, সেটা দিয়ে লসাগুকে ভাগ করবেন, তার মানে সেটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করছে। আচ্ছা, করার পর 12/5 অংশ ব্যয় করে দেখলাম তার নিকটে এখনো 1500 টাকা আছে। এত জমি কেন ভাই? এত টাকা পয়সার মালিক? আচ্ছা, ব্যাপার না, এটা একটু ঝামেলাযুক্ত ব্যাপার নয়। তাহলে এখানে বলছে তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, তাহলে প্রথম অংশে আমাদের যেটি দেখাতে হবে যে এখানে তিনি কি বলেছে, যে প্রথমে তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করেছে, সেটার আবার 12/5 ভাগ ব্যয় করে, তারপরে তার কাছে টাকা আছে। তার মানে এখানে আমাদের বেশ কিছু স্টেপ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা মোট সম্পত্তি থেকে যে
3 এর 7 এটা বিয়োগ করব, এটাকে বিয়োগ করতে হবে। তার মানে এখানে কি করতে হবে, 1 বিয়োগ 3 এর 7, এটা একটু দেখবেন। তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 7 3 নিচে 7, তার মানে কি 4 এর 7 হলো। আচ্ছা, এই 4 এর 7, এখন এই 4 এর 7 এর আবার 12 ভাগের 5, তার মানে এখানে গুণ করে দিতে হবে, গুণ 5 এর 12। তাহলে 5 এর 12 করলে আমাদের কত হচ্ছে এখানে, এখানে যদি আমরা কাটাকাটি করি 4 5 20, 7 12 84। তাহলে ওভারঅল যদি আমরা করি তাহলে 5 এর 21টা আমরা কিন্তু পাবো। কিভাবে পাবো, 4 দিয়ে আমরা সরাসরি 12কে কাটলে তাহলে কত হবে, 3 হবে, তার মানে 5 এর 21। আচ্ছা, তার মানে মোট ব্যয় হয়েছে কত, 7 এর 3 এবং 5 এর 21। তার মানে এখানে এখন যোগ করতে হবে, 3 এর 7 যোগ 5 এর 21, 21 লসাগু হবে। তার মানে এখানে আমাদের কত হবে, যে 21 যদি লসাগু হয় তাহলে 3 3 9 আর 9 5 14, তাহলে 14 এর 21 যদি হয় তাহলে এখানে হবে 2 এর 3। তার মানে 7 দিয়ে কাটলে 2 এর 3 হচ্ছে। এবারে আমাদের মোট অংশ থাকলো কি, 1 থেকে 2 এর 3টা বিয়োগ করতে হবে, তাহলে কত থাকবে, 1 এর 3 থাকবে। তাহলে এই 1 এর 3 অংশ সমান কত টাকা, 1500 টাকা। তাহলে মোট অংশ মানে কি, 1 অংশ, তাহলে 1 অংশ কি হবে তখন, এই 1500 গুণুন 1 এর 3 উল্টে কি হবে, 3 এর 1 হবে, তার মানে 3 15 4500 টাকা। এত বড় একটা অঙ্ক, ঝামেলাযুক্ত অঙ্ক দিয়ে প্রশ্ন হয়? আচ্ছা, তার মানে এখানে 4500 টাকা, এটা কোনো কথা হলো? এতক্ষণ ধরে অঙ্ক করার পর মাত্র 4500 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ারের মান কত? প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এমন দুটো সংখ্যা নির্ধারণ করতে হবে যাদের যোগফল এবং গুণফলটা শর্ত অনুযায়ী মিলে যায়। তাহলে এখানে যোগফল কত রয়েছে, এক্স প্লাস ওয়াই মানে 7, তার আমরা যদি 5 প্লাস 2 ধরি তাহলে কত হবে প্রিয় ভাই বোনেরা, তাহলে 5 প্লাস 2 ধরলে এখানে কত, 7, এবং এই দুটো যোগ গুণ করলে কত হচ্ছে, 10 হচ্ছে, বিয়োগ করলে কত হবে, 3 হবে, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হবে, 9 হবে। তার মানে আমাদের অ্যান্সারটা কত বের হলো, 9 বের হলো। প্রিয় ভাই বোনেরা, আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। 16 মাইনাস 4x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত? আচ্ছা, তাহলে প্রথমে একটা জিনিস খেয়াল করব যে এখানে আমরা কি 2 কমন নিতে পারি বা 4 কমন নিতে পারি। তাহলে এখানে আমরা কত কমন নিতে পারি তার উপর নির্ধারণ করবে আমাদের এখানে। তাহলে এখানে 4 যদি কমন নেই, এখানে 4 কমন নেওয়া যেতে পারে, বাট এখানে কত কমন নেওয়া যেতে পারে, এখানে আমরা যদি 4 কমন নিই তাহলে এখানে 4 নিতে পারবো না, তার মানে 2 কমন নিতে পারবো। তাহলে এখানে আমাদের পুরো অঙ্ক করার প্রয়োজন নাই, এখানে 4 কমন পাচ্ছি, এখানে 2 কমন পাচ্ছি, তার মানে 4 এবং 2 এর লসাগু কত, 2, সরি গসাগু 2। তার মানে 2 যুক্ত আছে কোথায়, একটু খুঁজে বের করুন, ঘ নাম্বারে 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। পুরো অঙ্ক না করেও কিন্তু সঠিক উত্তর কিভাবে বের করা যায় দেখিয়ে দিলাম। এরপরে যেটা রয়েছে যে এক্স ওয়াই ডিভাইডেড 2 ডিভাইডেড 3 হলে 6x প্লাস ওয়াই ডিভাইডেড 3x প্লাস 2y এর মান কত হবে? ক্যালকুলেশন অনুযায়ী করলে এর মান হবে 5 ডিভাইডেড 4। মজার একটা অঙ্ক রয়েছে, কিউবিক রুট, আবারও কিউবিক রুট, তারপরে এ কিউব। তাহলে আমরা একটু বিশ্লেষণে দেখি, প্রথমে কিউবিক রুট, তারপরে আবারও কিউবিক রুট, তারপরে এ কিউব। আমরা জানি যে রুটের মান হাফ, তাহলে কিউবিক রুটের মান কত হবে, 1/3 হবে, তাহলে এখানে 2 বার হবে 1/3। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে একটা 3 কেটে গেল, তাহলে এর উপরে 1/3 হবে। তাহলে এখানে এর উপর যদি 1/3 হয় তাহলে এটাই তো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9x প্লাস 4। এখানে এক্স এর মান কত হবে? তার মানে এক্স এর এমন একটা মান এখানে নির্ধারণ করতে হবে যাতে দুই পাশেই সমান হয়। তাহলে এখানে আমরা দুইভাবে এটা কিন্তু করতে পারি, সরাসরি ক্যালকুলেশন করে করতে পারি, আমরা আবার অপশন ধরেও করতে পারি। ক্যালকুলেশন কিভাবে করব, 27x ইকুয়াল টু 9x প্লাস 4। যেহেতু এখানে 3 27 9 রয়েছে, আমরা ভিত্তিটা কি করতে পারি, 3 করতে পারি। তাহলে এখানে 3 কিউব করলে 3x হয়ে যাবে, আর এখানে 3 স্কোয়ার করলে 2x প্লাস 8 হয়ে যাবে।
তাহলে যেহেতু এখানে আমাদের ভিত্তি দুটারই এক, তাহলে একটা নিব, তাহলে এখানে কি হবে 1 প্লাস 3x, এখানে কি হবে 2x প্লাস 8। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের ভিত্তিটা চলে যাবে। তাহলে 3x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 8। তাহলে এখানে যদি 3x এই পাশে 2x এই পাশে আসে তাহলে কি হবে, শুধু x থাকবে আর 8 এর সাথে প্লাস 1টা মাইনাস 1 হবে, তাহলে কি হবে 7 হবে। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কত বের হলো প্রিয় ভাই বোনেরা, x এর মানটা কত বের হয়েছে 7 বের হয়েছে। তার মানে 7টাই হচ্ছে x এর ভ্যালিড মান। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটা আপনারা পারবেন, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, আচ্ছা এক্স প্লাস ওয়াই মাইনাস 1 আবার এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এটা হয় রাইট অ্যান্সার। তাহলে একটা ওয়াই মাইনাস 1 হবে, একটা ওয়াই প্লাস 1 হবে, তার মানে খ নাম্বারটা আমরা রাইট অ্যান্সার করতে পারছি। এরপর যেটি রয়েছে লগ 2 ভিত্তিক 132, এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে লগ 2 ভিত্তিক 132 যদি আমরা করতে চাই একটুখানি দেখতে হবে 132, তাহলে এটাকে আমরা কি করতে পারি 132কে আমরা ইনভার্স 32 করতে পারি। তাহলে এখানে 2, এখানে 2কে যদি আমরা এভাবে করি যে 5, তাহলে এভাবে হয় না -5, তাহলে এখানে -5 ইন্টু 1, তার মানে -5টা কি হলো আমাদের রাইট অ্যান্সার হলো, কারণ 2 এর উপর 5 নিলে আমাদের কি হয় 32 হয়, তার মানে এখানে -5টা হচ্ছে সঠিক উত্তর। দুটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি, এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি ধরনের কোণ উৎপন্ন করবে, ভালো করে বুঝবেন। দুটি রশ্মি দ্বারা একটি কোণ উৎপন্ন করেছে কত 60 ডিগ্রি, এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে 120 ডিগ্রি হচ্ছে, আর এই 120 ডিগ্রি নিশ্চয়ই একটা স্থূল কোণ। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে ক্ষেত্রফল কত হবে √3/4a², তার মানে এটা ঘ নাম্বার নাকি খ নাম্বার অপশনে রয়েছে, খ নাম্বার অপশনে রয়েছে। নিচের কোনটি উপবৃত্তের সমীকরণ, এখানে বৃত্ত সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে। প্রথমে হবে x² / 3² প্লাস y²/4², অবশ্যই স্কোয়ারগুলো মিল থাকতে হবে, যার মান হবে 1, যেটা আমাদের ক নাম্বারের কিন্তু রয়েছে। কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল 2 হলে কস থিটার মান কত, তাহলে এখানে ইজিলি কস থিটার মান হবে হাফ। কোন ত্রিভুজগুলোর অনুপাত, আচ্ছা কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। আমি আমার ক্লাসগুলোতে প্রায় সময় বলে থাকি যে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত হচ্ছে 3 4 5, মানে 3 4 5। একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত হবে। তাহলে এখানে আমাদের যা করতে হবে যে 10 মিটার দূরবর্তী স্থান, আর এখানে উন্নতি কোণ কত বলেছে 60 ডিগ্রি, তাহলে উচ্চতা চেয়েছে, তাহলে একটা বুঝবেন উচ্চতা চেয়েছে আর আমাদের দূরবর্তী কি বলেছে, এখানে আমাদের কত 60 ডিগ্রি বলেছে, তাহলে 60 ডিগ্রি, তাহলে আমাদের এই মান দেওয়া আছে কি, এটা ভূমি দেওয়া রয়েছে, ভূমি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে কত রয়েছে, এখানে আমরা লম্ব আর ভূমি হয়েছিল তাই না, তাহলে লম্ব আর ভূমি আমাদের এখানে কত ছিল 10, আর লম্ব ভাগ ভূমি বলতে কি বোঝানো হয় tan বোঝানো হয়। তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 এর মান হচ্ছে √3, আর এই √3 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হবে, tan √3 এর মানটা আমাদের কত হয় নরমালি 1.732 সামথিং, 10 গুণ করলে হবে 17.32, তার মানে ক নাম্বারটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে কর্ণ, আচ্ছা রম্বসের ক্ষেত্রফল কত, তাহলে এখানে আমরা দুই ভাবে করতে পারি, সরাসরি 424/2 1200 বর্গ সেন্টিমিটারও করতে পারি, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল এভাবেও কিন্তু করতে পারি। এরপরে যেটি রয়েছে সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে, আচ্ছা উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত, যখন আমরা বর্ধিত করব সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ হবে অনলি 60 ডিগ্রি।
মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? তাহলে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও গুরুত্ব কিছুক্ষণ সময় কিন্তু হারিয়েও যেতে পারে। যাই হোক, এখানে যেটা হবে 10 এপ্রিল 1971 গঠন করা হয়েছিল, 17 এপ্রিল 1971 শপথ হয়েছিল। 2014 সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? এটা অনেক আগের প্রশ্ন, তারপরে গুরুত্বপূর্ণ। এটা 2,54,681 জন। তার মানে ক নাম্বারটাই আমাদের হচ্ছে এখানে সঠিক উত্তর। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাটিয়ালি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গান। আর ভাওয়াইয়া হবে রংপুর। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় হালদা নদী থেকে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি ছিল? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা। এরপরে যেটি রয়েছে যে জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? জাতীয় শিশু দিবস পালন করা হয়, এটা আপনারা যারা ম্যাডামরা রয়েছেন ভাইবা দেবেন তাদের জন্য কিন্তু এটা খুব জরুরি প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রতি বছর 17ই মার্চ, যেদিন 17ই মার্চটা হচ্ছে জাতীয় শিশু দিবস পালন করা হতো। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সময় প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কোথায়? নিশ্চয়ই এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেবের সময়। অরুণ আলো, রাঙা প্রভাত, এই দুটো কি? এটা আপনাদের জন্য কাজ দেওয়া যায় কিনা? আচ্ছা, অরুণ আলো, রাঙা প্রভাত এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন দুটি উড়োজাহাজ। তবে এটা আপডেট প্রশ্ন আসতে পারে, আপডেট যদি আরও কোনো নতুন উড়োজাহাজ কেনা হয়। FAO এর সদর দপ্তর কোথায়? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। খাদ্য কৃষি সংক্রান্ত সবগুলোই থাকবে ইতালির রোমে, এটা মনে রাখবেন, খাদ্য কৃষি ইতালি। জাতিসংঘের অঙ্গ সংগঠন বা অঙ্গ সংস্থা নয় কোনটি? যেমন আন্তর্জাতিক রেড ক্রস, এটা কিন্তু জাতিসংঘের সাথে সম্পৃক্ত নয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটি কোথায় অবস্থিত? এটা অবশ্যই আমাদের ঢাকায় অবস্থিত। বিশ্ব পানি দিবস কবে? বিশ্ব পানি দিবস 22 মার্চ। 2014 সালের 1 জানুয়ারি কোন দেশ 18তম দেশ হিসেবে ইউরো চালু করে? আচ্ছা, এটা খুব সম্ভবত সঠিক উত্তর হবে লাটভিয়া। বিশ্বকাপ ফুটবল 2014 এর জন্য নির্মিত বলের নাম কি ছিল? 2014 বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে, তার মানে ব্রাজিলের নামের সাথে সম্পর্কিত থাকবে, তার মানে ব্রাজুকা। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি? এটি হচ্ছে বোয়িং। মানুষের ত্বক নির্ভর করে যে উপাদানটির উপর, সেটি হচ্ছে মেলানিন। ভালো করে মেলামাইন না, কিন্তু মেলানিন। নিজের কোনটি দিয়ে কম্পিউটারের কমান্ড বা নির্দেশ দেওয়া হয়? কম্পিউটারের কমান্ড বা নির্দেশ দেওয়া হয় কিবোর্ড এর সাহায্যে। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছিলেন? প্রথমবারের মতো যেটা হয়েছিল সেটা কিন্তু মহিষ ছিল, তার মানে মহিষটা হবে সঠিক উত্তর। পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোনটি? সমান দুই অংশে ভাগ করেছে, এটি হচ্ছে নিরক্ষ রেখা। মৌমাছি পালন পদ্ধতিকে কি বলা হয়? আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে এই যে মৌমাছি, মৎস্য বা অন্যান্য যে পালনবিদ্যা রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে মৌমাছি পালনবিদ্যাকে বলা হয় এপিকালচার। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এটা তো গতকালও বলেছিলাম বা আগের ভিডিওতে সম্ভবত বলা হয়েছিল, সেটা হচ্ছে ভিটামিন সি। ডেঙ্গু জ্বরের বাহককে কি বলা হয়? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? এটি হচ্ছে ইউনিসেফ নাকি ইউনেস্কো? এটা নিয়ে অনেক সময় মতবিরোধ হতে পারে কি না, না মতবিরোধ হওয়ার দরকার নেই, এটা জাস্ট ইউনেস্কো, চোখ খোলা রেখে অ্যান্সার করবেন। যেহেতু পরবর্তীতে ইউনেস্কো থেকে বলা হচ্ছে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছিল 2013 সালে? এটা হচ্ছে জামদানি। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল, আপনাদের সাজেশনের 3 নাম্বার গণিত মডেল টেস্ট নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন সবাই অনেক ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদে থাকুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।